नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে। আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত নানান কাজে ব্যস্ত থাকি, তাই যদি একটু টিপসের মাধ্যমে করতে পারি তাহলে সেই কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে। তো আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে আছে নেট। তো এই ধরনের নেটের ব্যাগগুলো কিভাবে আমাদের বাড়িতে আসে। অনেক সময় ফল কিনলে কিংবা কোনো খেলনা কিনলে দেখবেন এই ধরনের নেটগুলো আমাদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর বাচ্চারা খেলা করে অথবা ঘরের এখানে ওখানে পড়ে থাকে, কাজে আমরা লাগাই না। কিন্তু আজ এই বাদ দেওয়া জিনিসটা মানে এই বাতিল জিনিসটা দিয়েও কতটা দরকারি কাজে লাগাতে পারি আজ দেখিয়ে দেব। তো এখানে আমি কিন্তু দুটো নেটের ব্যাগ নিয়ে নিয়েছি। তো এই ধরনের দুটো নেটের ব্যাগের কাজ আমি করে দেখাবো। কি করব, একটা দিয়েও কাজ হবে কিন্তু দুটো দিয়ে একটু বেশি ভালো হবে। তাই একটা নেটের মধ্যে আমি হাত ঢুকিয়ে আর একটা নেটও কিন্তু ভরে নিয়েছি। এইভাবে দুটো নেট এইভাবে ভরে তার মাথার দিকে আমরা যদি এইভাবে ফোল্ড করতে থাকি, মানে দুটো নেট একসঙ্গে হাতে নিয়েই কিন্তু ফোল্ড করতে হবে, তবে কিন্তু যে কাজটা হবে সেটা খুবই ভালো হবে। আর একটা নেটেও হবে, মোটামুটি হবে সেটা। এবার যাদের কাছে দুটো নেট নেই, তিনটে নেট নেই, তারা কিন্তু একটা নেট দিয়েই কাজ করতে পারেন। তো আমি এখানে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি কাজটা করছি। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এটা কিন্তু খুব সুন্দর একটা খোসা তৈরি হয়ে যাচ্ছে। এবার এই খোসাটার কাজ কী বন্ধুরা, এই খোসাটা দিয়ে আমরা বাসন মাজতে পারি, আবার আমরা নিজেদের গায়ে সাবান ডলার জন্য যে খোসা ব্যবহার করি সেই খোসাটাও কাজ করতে পারি। কারণ এই নেটের যে খোসাগুলো হয় না, খুব সফট হয় আর ভীষণ ভালো হয়। বিশেষ করে বাসনপত্র মাজার জন্য এমন যে সমস্ত বাসনপত্র আছে খুব ধারালো স্কচব্রাইট দিয়ে মাজা যায় না, সেই সমস্ত বাসনপত্রগুলোকেও কিন্তু এটা দিয়ে খুব সহজে মাজা যাবে। প্রথমত দেখিয়ে দিই, আমাদের গা ডলার জন্য যে খোসা, সেই খোসা হিসাবে এটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আর যদি গা ডলা খোসা হিসেবে ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে ননস্টিকের যে সমস্ত বাসনপত্রগুলো আছে একটু সফট কিছু দিয়ে মাজলে সেটার জন্য কিন্তু খুবই ভালো হয়। এই ধরনের ধারালো স্কচব্রাইট দিয়ে কিন্তু কখনোই ননস্টিকের স্কচব্রাইট বাসনগুলোকে মাজতে নেই। তার জন্য এটা ননস্টিলের যে সমস্ত বাসনপত্র আছে, হাঁড়ি কড়া যাই হোক, সমস্ত কিছু বাসনপত্রগুলোকে কিন্তু আমরা এই ধরনের খোসার সাহায্যে মাজতে পারবো। তাহলে দেখবেন সেটা সেফটি থাকবে আর ভালোও থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা, আমরা এই ধরনের চার্জারের সাহায্যে ফোন চার্জ করে থাকি। তো ফোন চার্জ দেওয়ার সময় দেখবেন একটা প্রবলেম হয়, যে জায়গাটায় টেবিল নেই, ফোনটা রাখার জায়গা নেই, ফোনটা রাখা না অনেকটা প্রবলেম হয়। সে আমরা এই অ্যাডাপ্টারের উপরে এইভাবে রাখার চেষ্টা করি। এইভাবে রাখলে যদি হঠাৎ করে ফোন চলে আসে তখন নিচেই পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা তখন কি করি, নানান ধরনের অর্গানাইজার বাজার থেকে কিনে আনার চেষ্টা করি ফোনটাকে রাখার জন্য। আপনাদের সঙ্গে যদি এই প্রবলেম হয়ে থাকে তো চিন্তা করতে হবে না। ঘরের থাকা পুরানো এমন জিনিস আছে, এই যে ক্লিপটা, তো এই পুরানো ক্লিপ থাকলেও কিন্তু আপনারা এটাকে ব্যবহার করে অনেকটা কাজে লাগাতে পারবেন। কি কাজ লাগাতে পারবেন, এই ক্লিপটাকে যদি অ্যাডাপ্টারের উপর এইভাবে সেট করে দিতে পারি তাহলে ফোন রাখার যে ঝামেলা আমাদের কিন্তু শেষ হবে। একটা ক্লিপের সাহায্যেই অ্যাডাপ্টারের উপর লাগিয়ে ফোনটাকে খুব সহজেই আমরা এইখানটায় রাখতে পারছি। তো বন্ধুরা দেখতেই পারছেন কিভাবে ফোনটা রাখার একটা খুব সুন্দর জায়গা আমরা তৈরি করে নিলাম। এর জন্য বাজার থেকে নানান ধরনের অর্গানাইজার কেনার কোনো প্রয়োজন নেই, ফালতু টাকা পয়সা খরচা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই। এইভাবে আমরা ফোনটাকে খুব সহজেই বন্ধুরা চার্জ দিয়ে নিতে পারবো। তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে এখানে একটা ছোট ব্যাগ নিয়ে নিয়েছি। তো আমরা বাজারে যখন যাই, কোথাও ঘুরতে গেলাম, এই ধরনের ব্যাগ ক্যারি করতে খুব পছন্দ করি। কারণ এই ব্যাগের মধ্যে আমাদের টাকা পয়সা, ফোন, সানগ্লাস সব কিছুই রাখি, দরকারি যে সমস্ত জিনিসপত্রগুলো। এবার যদি কোনো ভিড় জায়গায় যাচ্ছি, কোনো বাজারে গেলাম, সেখানে প্রচুর ভিড়ের জায়গার মধ্যে এই ব্যাগ নিয়ে গেলে কি একটা প্রবলেম হয়, অনেক সময় দেখবেন সেই ভিড়ের মধ্যে অনেকটা চোররা থাকে। সেই চোরেরা আমাদের এই ব্যাগটার থেকে চেনটা খুব সহজে খুলে ব্যাগ থেকে ফোন অথবা পার্স খুব সহজে তুলে নিতে পারে। তো আমাদের এরকম চুরি হয়ে যেতে পারে, তাই আমরা এটাকে এমনভাবে কাজ করব যার ফলে চোরেরা চুরি করতে পারবে না। দেখুন এই ছোট ব্যাগের মধ্যে তো আমরা তালাচাবি দিতে পারি না। তো আমরা কি কাজ করব, এইখানে যে খুব সহজে আমাদের খুলে যাচ্ছে যে চেনটা, সেটাকে যাতে সহজে না খুলে তার জন্য ছোট্ট একটা সেফটি পিন নিয়ে নেবেন। নিয়ে ঠিক চেনের মধ্যে এই জায়গা, চেনের যে লকটা ওটা না, ঠিক চেনের এই জায়গাটার মধ্যে আমি যেখানে লাগাচ্ছি আপনারা দেখেন,
ঠিক সেই জায়গাটার মধ্যে যদি একটা সেফটি পিন লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু চোরেরা কখনোই এটা যতই টানাটানি করুক না কেন কোনোভাবেই কিন্তু এটাকে খুলতে পারবে না। ওদের একটা সমস্যা অবশ্যই হবে, যখনই টানাটানি করবে আমরা বুঝতে পারবো। আর বন্ধুরা, আপনারা এইভাবে যদি একটা সেফটি পিন না লাগাতে চান, যদি পাশাপাশি দুটো চেন থাকে, সেক্ষেত্রে বড় একটা সেফটি পিন নিতে পারেন। বড় সেফটি পিন নিয়ে এইভাবে ঠিক চেনের মধ্যে দুটো চেনকেই একসাথে করে সেফটি পিন দিয়ে লাগিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু কখনোই দুটো চেন একসঙ্গেও হোক আর আলাদা আলাদাভাবে কোনোভাবেই খুলতে পারবে না। তো আপনাদের যদি বড় সেফটি পিন লাগাতে প্রবলেম হয়, মানে দেখতে খারাপ লাগছে, সেক্ষেত্রে ছোট্ট একটা সেফটি পিন এখানে লাগিয়ে নেবেন। তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করছি ব্যাগের এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে একটা গামলা আছে স্টিলের। এই ধরনের যে সমস্ত বড় বড় বাটি হোক, গামলা হোক, আমরা ব্যবহার করি তরকারি রাখার জন্য। তো বন্ধুরা, আমরা যখন এই ধরনের গামলা ব্যবহার করার পর যে আমাদের মেঝের মধ্যে যখনই তরকারি রাখছি, একদিক থেকে আরেক দিকে টেনে নিয়ে যাচ্ছি, এইভাবে ঘষাঘষি করতে করতে দেখবেন সেই গামলার নিচের দিকে ঠিক মিডিলের জায়গা হোক আর যে কোনো একটা কর্নারের জায়গা হোক, সেইখানে ঘষতে থাকে। তো ঘষা জায়গা কিন্তু দেখলেই বোঝা যায়, ঘষতে ঘষতে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু ছিদ্র হয়ে যেতে থাকে। তো যখনই দেখবেন এরকম অনেক দিন ব্যবহার করছেন গামলাগুলো অথবা বড় বাটিগুলো ব্যবহার করতে করতে নিচের জায়গাটা ঘষে ছিদ্র হয়ে যাচ্ছে, ছিদ্র হয়ে গেলে তখন এই গামলাটা কিন্তু আর ব্যবহার করতে পারি না। তখন আমাদের চিন্তা করতে হয় গামলাটা চেঞ্জ করে দেব। তো এই গামলাটা যেহেতু ছিদ্র হয়ে গেছে, এর মধ্যে তরকারি যে কোনো ঝোল সমস্ত কিছুই পড়ে যায়। তো এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য যখনই দেখবেন এরকম গামলার নিচের অংশে কোনো জায়গায় এরকম ঘষা খেয়ে অনেকটা পাতলা হয়ে গেছে, ছিদ্র হয়ে যাচ্ছে, হালকা ছোট ছিদ্র থাকলেও এরকম নেল পলিশ নিয়ে একটু শক্ত করে, মানে মোটা করে কোট করে দেবেন। নেল পলিশের কোটিং যদি মোটা করে দেন, দিয়ে তারপর এটাকে শুকিয়ে নিতে হবে। মোটা করে কোট থাকলে এখান থেকে কিন্তু কোনো কিছু জল, তরকারির ঝোল কিছুই কিন্তু বেরোবে না। মানে যে ছিদ্রটা হয়ে যাচ্ছিল বা হবে, সেই সমস্ত ছিদ্রগুলোও কিন্তু আটকে যাবে। মোটা করে নেল পলিশের কোট করে এটাকে শুকিয়ে নিলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি গামলার এই ছোট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে ফ্রিজারের মধ্যে যখন আমরা বরফ জমাতে দিই কিংবা মাছ মাংস রাখছি, যে পাত্রের মধ্যে রাখি, দেখবেন সেই ফ্রিজের মধ্যে না সেটা সেট হয়ে যায়, কারণ অনেকটা বরফ জমে যায়। তো যখনই এরকম পাত্রের নিচে বরফ জমে যায়, অনেক করে ফ্রিজের মধ্যে যখন বরফ জমছে, তার ফলে অনেকটা বিল আমাদের বেশি চলে আসে, কারণ বেশি করে বরফ হতে কিন্তু বেশি কারেন্ট খরচা হচ্ছে। আর এই ধরনের যখনই বরফ আটকে যাচ্ছে কোনো পাত্রের নিচে, সেই শক্তভাবে জোরে টানাটানি করতে গেলে ফ্রিজের কিন্তু অনেক সময় ড্যামেজ হয়ে যায়। তো আমরা কি করব, ছোট্ট একটা উপায় বের করে নিয়েছি, যার ফলে আমাদের ডিপ ফ্রিজের এই বরফ জমে যাওয়ার সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পেয়ে যাব। তো আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে এই ধরনের পাতলা একটা প্লাস্টিক। মোটা প্লাস্টিক নিলে কিন্তু হবে না, আপনারা এরকম একটা পাতলা প্লাস্টিক নিয়ে তার নিচের অংশটা এইভাবে করে কেটে নেবেন। বন্ধুরা, এই নিচের অংশটা কেটে তারপর কিন্তু উপরের যে হাতলের জায়গাটা আছে, সেই হাতলের জায়গাটাও কিন্তু আমাদের কেটে নিতে হবে। এইভাবে কাটার পর বন্ধুরা দেখতে পাবেন প্লাস্টিকটা বড় একটা প্লাস্টিকে পরিণত হয়েছে। এবার এটারও একটা সাইড থেকে কেটে নেবেন। কেটে আমাদের ফ্রিজারের জায়গাটা ঠিক যত বড় সেই মাপ করে এটাকে কিন্তু আমরা ছোট করে কেটে নেব। এভাবে মাপ করে যদি আমরা কেটে নিতে পারি, কেটে নেওয়ার পর আমাদের কি করতে হবে, প্লাস্টিকের আমি এই যে মাপ করে কেটে নিয়েছি, এবার দিয়ে দেবো একটু সর্ষের তেল। আমরা এখানে 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিয়ে নেব। দিয়ে এই প্লাস্টিকটার উপরে কিন্তু সর্ষের তেল বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এই সর্ষের তেলটা কেন নিচ্ছি, সর্ষের তেল দেওয়ার কারণ আমাদের ফ্রিজারের মধ্যে যে বরফ জমে যাচ্ছে শক্তভাবে, সেই বরফটা যাতে না জমে তার জন্যই কিন্তু প্লাস্টিকের মধ্যে সর্ষের তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার ফ্রিজারের মধ্যে কিভাবে এটাকে দেব, প্লাস্টিকের যে সাইডে আমরা তেল লাগিয়েছি ঠিক সেই সাইডটা নিচের দিকে দিতে হবে, মানে ফ্রিজারের দিকে। এবার নিচের দিকে এই যে প্লাস্টিকের তেল দিয়েছি যে সাইড, সেই সাইডটা কিন্তু নিচের দিকে আছে। তাহলে কি হবে, তেলের কারণে এখানে কিন্তু বরফ জমবে না। এবার বরফ না জমলে আমাদের যে সমস্ত পাত্রগুলো এখানে রাখছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে এখানে সেট হয়ে গেছে। যেহেতু ট্রান্সপারেন্ট প্লাস্টিক, এজন্য কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না। তো এইভাবে প্লাস্টিকটা লাগিয়ে আমরা যে পাত্রগুলোকে রাখার প্রয়োজন হচ্ছে এর মধ্যে, ঠিক সেই পাত্রগুলোকে রাখবো। দেখবেন নেক্সট দিনও
এর মধ্যে কিন্তু কখনোই বরফ জমবে না, বরফ জমে সেই পাত্রগুলো কিন্তু সেট হয়েও যাবে না। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি কাজ করেন দেখবেন আপনাদের অনেকটা উপকারী হবে। তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বাই, টাটা।